একটা প্রবাদ আছে না, চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে, বলে না? এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটা লেখাকে কেন্দ্র করে আবার সেটা আমরা দেখলাম যে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলল, যখন সেখানে লেখা হলো যে এদের কেউ সাহায্য করতে চাইলে ত্রাণ তহবিলে, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে যেন টাকা দেওয়া হয়। যদিও সেটা পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে পুরোটাই ছড়িয়ে গেছে এবং সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ যারা এখানে মৃত হয়েছে তাদের বাড়িতে আনা নেওয়া, তাদের সৎকার, তাদের ইয়ের ব্যাপারে আমরা সরকারের দৃশ্যত কোনো উদ্যোগ দেখি নাই। হ্যাঁ, চিকিৎসার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছে, এই দৃশ্যত উদ্যোগ দেখিনি বলেই কি এই ক্ষোভটা অনেকখানি ধারাবাহিকভাবে বাড়ছে কিনা? দেখেন, এই যে ত্রাণ তহবিলে টাকা চাওয়াটা না, এটা হলো একটা মানসিকতার ব্যাপার। মানে ওই অনেকে একটা প্রবাদ আছে না, চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে, বলে না? এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা, জাস্ট এনজিও মানসিকতা, যে মানুষের কাছ থেকে নিতে হবে। আমার অনেক আছে, সো হোয়াট, নিতে হবে। এই একটা ইস্যু পাইছি, কিছু নিতে হবে। এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে, এখানে কতগুলো মহাজ্ঞানী আছে, কিন্তু বিরাট জ্ঞানী। এদের নিয়মিত কোনো প্রতি মাসে একটা করে কোনো প্রমোশন হয় না, এটা আমি বুঝি না। একজন হয়েছে, বাকিগুলির হওয়া উচিত। এই মহাজ্ঞানীদের কাজ এটা। ওরা অনেক কিছু বলে। একবার শুনলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, পরে এই প্রেস উইংয়ের বলতেছে না, উনি এটা বলেন না, ওটা নাকি আরও পরে হবে, জুনে হবে। তো এরকম অনেক কিছু হয়, ওনাদের কাজ এটা। কিন্তু তাদের দুইজন তো আজকে আটকে ছিলেন, দুই উপদেষ্টার সাথে আর কেউ নাই, নিশ্চয়ই আছে। হ্যাঁ, তাহলে তো এখন এই জিনিসটা হলো কি, ফোন তো বন্ধ ছিল না, ফোনও তো বন্ধ ছিল না, ফোনেই করা যায়। তো এখন অন্য কোনো গভর্নমেন্ট হলে পরে পত্রপাঠ বিদায় করতে এগুলিকে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারটা হচ্ছে কি, উনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার কাছে যেটা মনে হয়। উনি কিন্তু দেখেন দায়িত্ব নিয়ে প্রথমে বলছিল আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা করুন, বলছিল না? আমি তখন খুব খুশি হয়েছিলাম যে সমালোচনা মানে কি, মানে আমি সমালোচনা করব, উনি এটা বিচার করে দেখবেন। যদি এখানে যদি মনে করেন 10টা কথা বললাম, যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন। এই তো আমাদের লক্ষ্য ভাই। আমরা তো গিবত করতে বসিটাই। আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন, গাড়িটা উনি চালাচ্ছেন, আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাত আছে, দেখেন, কিন্তু এটুকু যে বলা, উনি খাতটাকে এড়াই চলবেন। মূলত লক্ষ্য তো এটাই। কিন্তু উনি যখন বলছেন, এটা অর্থটাই মনে পরে বুঝছিল এরকম যে আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা, প্রাণ খুলে সমালোচনা করবেন, আমি কান বন্ধ করে কিছুই শুনবো না। উনি সিদ্ধান্ত নিয়েছেন কে কি বললেন আমি কিচ্ছু শুনবো না। উনি শুনেনও না। এই বয়সে শোনার আসলে ভাই সেরকম শারীরিক সক্ষমতা থাকে না। এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না, বাট এটাই নিয়তি। আমাদেরও বাবা মার একসময় বয়স হয়েছিল, তা কী হয়, এটা হয় সময় সব তারটা ঠিক থাকে না। কাজেই উনি শুনেনও না আসলে কিছু। এই যে ওনার ওনাকে যে বেজ্জতিটা করছে ওরা প্রেস উইং, অন্য কেউ হলে কী করতো, একটু তো ক্ষুব্ধ হইতো, রাগান্বিত হইতো। ওই জায়গাটা ওনার আসলে ভূতা হয়ে গেছে, উনি কিছু বলবেনও না। মেশিন স্টার্ট নেয় না, ওনা উঠাই নিছে ওটাকে। দেখেন, প্রধান উপদেষ্টা, উনি তো প্রাইম মিনিস্টার আসলে, ওনার নামে, ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং সেটা আপনার একদম ভেরিফাইড, সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া, এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে? টাকা চাচ্ছে, আর এই মানসিকতাটা কি, ওনার টাকার অভাব। এই যে উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না। মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে, যে কারণে এই ইস্যুতে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে। আমার কাছে আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে। আমাদের এই পরিচিত মানুষ, ক্লোজ লোকজন, আমি আসিফ নজরুল ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি, 1 বছর আগে আপনি ছিলেন ওই পাশে, এখন আপনি এই পাশে চলে আসছেন, কিন্তু কেমন লাগে আপনার? আজকে রাতে আপনার ঘুম হবে? বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে? অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে, এটা তো আপনারা অর্জন করেছেন। আপনি হয়তো বলবেন যে না আমি অর্জন করি নাই, আপনারা তো অর্জন করেছেন। আপনারা অর্জন করেন নাই। এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন, ক্যারিকেচার করে হাসির পারতেন। সিআর আবরার সাহেব ওখানে গিয়েছেন, ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে, এই লোকটা কী করলো? সে মানে আমার বহুত অদ্ভুত লাগে, বুঝছেন? রাত্র 2:30টার সময় 2:41 প্রথম পরীক্ষা যে হবে না আজকে, এটা বললো। তো উনি বলেন নাই, বলছে মাহফুজ আলম, তাকে আবার সাপোর্ট করলো সজীব। জি,
আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মানে ভাবখানা এরকম যে ওই দুইজনই আসলে চালায়। এবং এটাও স্বাভাবিক, আমি একটু মানে হয়তো একটু অন্যভাবে লাগবে আপনার কাছে, এটাও স্বাভাবিক। রাত তো 2:30 পর্যন্ত বাকিদের জায়গায় থাকার সামর্থ্যই নেই। বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন, রাত তো 2:30 পর্যন্ত তারা চাইলেও জায়গায় থাকতে পারবে না। কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল, 2:30টার সময় তো আসার কথা না। তাহলে দুপুরে ঘটছে ঘটনা, হ্যাঁ, তা আসলো না কেন? আগে আসার কথা। যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যে আগামীকাল পরীক্ষা হবে না, কিন্তু আসেনি। কাজেই ওই ক্ষুব্ধ ঘটনা, আরও ক্ষোভ ছিল, সবকিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে। এখন উনারা কাউকে খুশি করতে পারতেছেন না। তো উনাদের উপরে হ্যাপি কে? এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে, হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, খালি ওই মিটিংয়ের সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। আর তারা একটা মিটিং করতে পায় না, সঙ্গে পুলিশের বহর লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এদের বেতন আছে না? এদেরকে আমরা বেতন দেই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস ইজ রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকতেছে, ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালাপ সালাপ করে ওইটা বাইরে আসে। বাইরে এসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে যাক, সেটা অন্য হিসাব। তো এরা যেটা করতেছে, আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে, সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে। সেটা আমি গোলাম মোড়ার অনেক কাছে জিজ্ঞেস করি যে এই যে পাশে দাঁড়ানোটা কি কম হয়ে যাচ্ছে কিনা, কেন তো এটাই প্রভাব ফেলেছে কিনা? প্রথমত যে কাজটি করা হয়েছে, দুটো কাজ করা হয়েছে। এক ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, রক্ত চাওয়া হয়েছে চোখে, এটা দুর্লভ। কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, এটার নিন্দা জানাচ্ছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয় যে কাজটি করা হয়েছে সেটি হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে। এই গেল দুটো। থার্ডলি যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে ক্ষোভ এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন 3 কোটি টাকা, যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখন প্লেন ভাড়া যদি ধরেন, অন্যান্য খরচ যদি ধরেন, তা সেখানে তার কত টাকা খরচ হয়েছে। তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হওয়ার, এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়লো কোথায়, এই কথাটা জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ তহবিলে প্রায় 30 কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা। গত বছরে যখন বন্যা হলো, বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো, এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো, পরে তারা অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় 30 কোটি টাকা সেখানে জমা দিয়েছে। ফলে ত্রাণ তহবিলে তো আমাদের জানা মতে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে। তার মধ্যে আবার শুধুমাত্র ওই জনগণের টাকা কিছুদিন আগে যেখানে তারা এই 30 কোটি টাকা দিয়েছে। তো এই 30 কোটি টাকা হয়তো সে রাতারাতি বলতে পারতো যে আমি আজকে দিয়ে দিলাম, সেখানে সেটা না করে সে যখনই জনগণের কাছে ভিক্ষা চাচ্ছে, মানে ইজিটিস, মানে আমরা কি রাষ্ট্র হিসেবে এতটা ভিক্ষুক অবস্থায় চলে গেলাম যেখানে জিডিপি 7+। প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি, সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি, কেন ঢাকা শহরে ঘটবে? এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে। তার সঙ্গে সঙ্গে গত 11 মাসে ধরেন এই যে কথাগুলো আসছে যে বিমানটি, এর সঙ্গে স্থানীয় রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি আছে। এই বিমানটি চীনের তৈরি এবং এটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো MiG-29, রাশিয়ার তৈরি যে MiG-29, এটার সেম ক্যারেক্টারিস্টিক্সের এই বিমানটি চীনের তৈরি। আচ্ছা, এই বিমানটি বাংলার আকাশে যে এত বড় দুর্ঘটনাটা ঘটালো, এর ফলে কি হলো, এই চাইনিজ এই বিমান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসাটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটার কোনো কিছু বলতে হবে না। আর এটা কেন করা হবে, যদি আপনি ইন্টারন্যাশনাল লিঙ্কেজ খুঁজেন, যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো সেখানে চাইনিজ বিমানগুলো ইফেক্টিভিটি বা সেখানে তাদের যে পারঙ্গমতা দেখিয়েছে যার সঙ্গে কোনো তুলনা নাই। ফলে ওটাকে যদি আপনি লিঙ্কেজ করে এখানে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যারা খুঁজে বেড়ান তারা বিক্ষুব্ধ।
2 নম্বর হলো যে এর আগে শেখ হাসিনার জামানাতে যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন, আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিমান বাহিনী প্রধান ওনার মতো এত দুর্বৃত্তপনা, এবং যাকে আমেরিকা নিষিদ্ধ করেছিল, যার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছেন, এবং তার ছেলে ওই মানে কত কোটি টাকা যেন। তো এই তার জমানাতে এই যে বিমান বাহিনীর একজন প্রধান এত বড় দুর্নীতি করতে পারে, এখন হয়তো সে করেনি, বা বর্তমান বিমান বাহিনী প্রধান যিনি আছেন তিনি ভদ্রলোক করেনি, কিন্তু ওই যে বিমান বাহিনীকে নিয়ে শেখ হাসিনার জমানাতে যে নেতিবাচক প্রচারণাগুলো হয়েছে সেটা এই বাহিনীকে এখনও বহন করতে হচ্ছে। সেকেন্ড থিং হলো এখন জেনারেল ওয়াকারকে দিয়ে চিন্তা করলে হবে না, যেখানে হলো প্রাইম মিনিস্টার্স ম্যান হিসেবে জেনারেল আজিজকে আপনি পোর্ট্রেট হিসাবে ধরেন। তো জেনারেল আজিজকে পোর্ট্রেট হিসেবে যদি আপনি ধরেন, এবং 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, তো রাতারাতি সেই ভূমিকাটা ওই 4-5 দিনের, গত বছর জুলাই মাসের 4-5 দিনের অ্যাক্টিভিটিসের কারণে মুছে যায়নি। ফলে ওই যে পুরনো যে ক্ষোভগুলো, ব্যথাগুলো, বেদনাগুলো এই সময়তে এসে আবার সেই ভুয়া ভুয়া করে চলে আসছে। এবং এই গোপালগঞ্জে যখন তারা গোলাগুলি করেছে সেনাবাহিনী, তখন এই পুলিশের সঙ্গে আর বেনজির বাহিনীর সঙ্গে, আজিজ বাহিনীর সঙ্গে বর্তমান ওয়াকার বাহিনীর কোনো ডিফারেন্স পাবলিক খুঁজে পাচ্ছে না। ফলে কি হচ্ছে, এই ক্ষোভগুলো গোপালগঞ্জের ব্যাপারে কেউ কথা বলতে পারেনি, মানুষ কথা বলতে পারেনি, এখন যেহেতু সুযোগ পেয়েছে এখন তারা কথা বলা শুরু করেছে সেক্রেটারিয়েটের সব জায়গাতে। ফলে এই যে যা কিছু শুরু হলো এটা আসলে মনে হচ্ছে না যে খুব দ্রুত শেষ হবে। এর কারণ হলো সেনাবাহিনীতে এমন কোনো মুখ নেই, বিমান বাহিনীতে এমন কোনো মুখ নেই, সরকারে এমন কোনো মুখ নেই, এমনকি আমাদের পলিটিক্যাল, আপনি দেখেন যত রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের সবারই অনেকগুলো মানে বাজে নাম হয়ে গেছে গত কয়েক মাসে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রধান শীর্ষ 10 জন নেতা, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নাম দিয়েছে সান্ডা, কেউ নাম দিয়েছে পান্ডা, কেউ ফকির, কেউ দরবেশ, কেউ ভণ্ড, কেউ গাঁজাখোর, কেউ ফেন্সিডিলখোর। মানে একটা রাজনৈতিক দলের প্রধান তার প্রতিপক্ষ দেখা গেল যে তাকে বলতেছে ও তো ফেন্সিডিল খেয়ে সমস্ত কথাবার্তা বলে, ও তো গাঁজা খেয়ে সমস্ত কথাবার্তা বলে। ফলে কি হচ্ছে, ওই যে রাজনৈতিক দলগুলো তারা যে যাবে এখানে, সেই মুখ তাদের নেই। ফলে কি হচ্ছে, আপনি দেখেন ঢাকা বার্ন ইউনিটের যে সমস্ত পলিটিক্যাল লিডাররা গেছে বা ওখানে গেছে, পরস্পরের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা হয়েছে।